শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেডের আজকের সান্ধ্য আয়োজনে। আপনারা জানেন, গত 13 নভেম্বর ছিল বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও পরিচালক প্রয়াত হুমায়ুন আহমেদের 66তম জন্মদিন। তিনি ছিলেন নিপুণ শব্দে মধ্যবিত্ত জীবনের গল্প বুননের এক অসাধারণ কারিগর। বুকের ভেতর জমে থাকা কান্না তেজে তুলোর মতো মেঘ করে আকাশে ওড়াতেন তিনি। বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে সাগরিকা নাসরিনের নাট্যরূপে শ্রুতিনাট্য সাজঘর। পূর্বা নাট্যদল হলঘরে পাত্রপাত্রীরা উপস্থিত হচ্ছে। মহড়া শুরু হতে দেরি হচ্ছে কারণ নাটকের নায়ক আসিফ এখনও এসে উপস্থিত হয়নি। আসিফের স্ত্রী লীনা অনেকক্ষণ হলো এসেছে। তাকে দেখে মিজান জিজ্ঞেস করল, লীনা ভাবি, শরীরটা কি খারাপ? না। আসিফ ভাই দেরি করছেন কেন জানেন? জানি। জানলে বলুন। আপনি তো অর্ধেক কথা বলেন আর অর্ধেক পেটে রেখে দেন, খুবই বিরক্ত লাগে। ও তার বোনের বাসায় যাবে, ওর ভাগ্নির শরীর খারাপ, ওখানেই মনে হয় দেরি হচ্ছে। ধ্যাৎ, কোনোদিনই টাইমলি রিহার্সাল শুরু করতে পারি না, এর কোনো মানে হয়? মিজান, ওরা হাসাহাসি করছে কি নিয়ে জানো তুমি? জলিল সাহেব সব আজে বাজে গল্প বলেন, ওই নিয়ে হাসাহাসি হয়। আজে বাজে গল্প মানে কি রকম গল্প? বাদ দেন তো ভাবি। দলে নতুন আজ একটি মেয়ে এসেছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব লজ্জা পাচ্ছে, তবে কৌতূহলী চোখে চারদিকে চেয়ে দেখছে। মেয়েটির পাশের চেয়ারে এসে বসল লীনা। তোমার নাম কি? পুষ্প। বাহ, খুব ভালো নাম। তুমি কি আগে কখনো অভিনয় করেছো? জি না, আমি মনে হয় পারবো না। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। অভিনয় কঠিন কিছু না, আমি যদি পারি তুমিও পারবে। বাসা থেকে করতে দেবে কিনা তাও তো জানি না। সে কি, বাসায় কাউকে কিছু বলনি? জি না। বলনি কেন? বাসায় বললাম, তারপর এখানে কিছু পারলাম না, আপনারা বাদ দিলেন। আমাদের দিকটাও কিন্তু তুমি ভাবনি। ধরা যাক আমরা তোমাকে নিলাম, তারপর বাসা থেকে বলল হবে না, তখন আমরা ঝামেলায় পড়ব না পুষ্প? আমি আপনাদের দিকটা ভাবিনি, আমি শুধু আমার দিকটাই ভেবেছি। সবাই তাই ভাবে পুষ্প। নাটকের পরিচালক বজলু ভাই এসে ঢুকলেন। তোমরা বসে আছো কেন? শুরু করে দিলেই তো হতো। আপনি নেই, শুরু করব কিভাবে? আমি না থাকলে শুরু হবে না, এটা কেমন কথা? আসিফ ভাই এখন আসেনি। বলো কি? আচ্ছা, এদের হয়েছেটা কি? দেখি, চা দিতে বলো। চা খেয়ে ম্যারাথন। আজ ফুল রিহার্সাল হবে। একবার ডায়লগ ভুলে গেলে 5 টাকা জরিমানা। আচ্ছা, এই নতুন একটা মেয়ে আসার কথা, এসেছে? কুসুম কিংবা পুষ্প এই জাতীয় নাম। এই যে, তোমার নাম কুসুম? আমার নাম পুষ্প। একই ব্যাপার, তৈলাধার পাত্র কিংবা পাত্রাধার তৈল। অভিনয় করেছো কখনো? জি না। এই তো একটা ভুল কথা বললে। অভিনয় তো আমরা সারাক্ষণই করছি না? ধরো, বাড়িতে মেহমান এসেছে, তুমি খুব বিরক্ত, তবু তার সঙ্গে হাসি মুখে গল্প করতে হচ্ছে, দেখাতে হচ্ছে যে তুমি আনন্দিত। এটা অভিনয় না? অভিনয় তো বটেই, কঠিন অভিনয়। আমাদের প্রতিনিয়ত অভিনয় করতে হয়। পুষ্প, জি? তুমি একটা কাজ করো, একটু দূর থেকে হেঁটে হেঁটে এখানে এসে দাঁড়াও। তারপর তুমি তোমার মাকে ডাকো, এমন ভাবে ডাকবে যেন তুমি তাকে জরুরি কোনো খবর দিতে যাচ্ছ। কি খবর? মনে করো একটা দুঃসংবাদ। মা মা। কিছুই তো হলো না, আবার করো। মা মা। আহা, রোবটের মতো কথা বলছো কেন? ফ্রিলি বলো, পরিষ্কার গলায় বলো, জায়গাটা আবার বলো। আর করব না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? আমি অভিনয় করব না। আসিফ এসে ঢুকল ঠিক 8:30টায়। আসিফকে ঢুকতে দেখেই বজলু সাহেব চায়ের কাপ নামিয়ে হুঙ্কার দিলেন, স্টার্ট করো। দ্বিতীয় দৃশ্য থেকে শুরু হবে। আজ কোনো প্রম্পটিং হবে না। একবার ডায়লগ ভুলে গেলে 5 টাকা জরিমানা। আসিফ, যাও স্টেজে উঠে পড়ো। এই, তোমরা চেয়ার আর টেবিল দাও, বাদিকে একটু পিছনে, দর্শকরা শুধু যেন সাইড ভিউ পায়। পেছনের চৌকির পশ্চিম দিকের কোন একটা ভাঙা আছে, খেয়াল রাখবেন কাইন্ডলি। এক কাপ চা খেয়ে নেই বজলু ভাই।
খুব টায়ার্ড ফিল করছি। এক চুমুকে যা শেষ করো, কুইক। 7 দিন পর শো, অথচ এখন একটা দিন ফুল রিহার্সাল দিতে পারলাম না। আসিফকে দেখে পুষ্প জিজ্ঞেস করলো, চায়ের কাপ হাতে বারান্দায় দিকে যে গেলেন, উনি কি নাটকের নায়ক? তার চেহারাটা কি তোমার কাছে নায়কের মতো মনে হলো? না, তা না। হ্যাঁ, এই নায়ক। নাটকের শুরুটা বলি, তোমার ভালো লাগবে। একজন বিখ্যাত লেখকের উপন্যাস থেকে নাটকটা করা। গল্পটা খুব চমৎকার, শুনতে চাও? হ্যাঁ, চাই। এই নাটকের নায়ক হচ্ছেন একজন লেখক। নতুন বিয়ে করেছেন। স্ত্রীর দিকে তার যতটা সময় দেওয়া দরকার ততটা দিতে পারছেন না। রাত 10টার পর উনি লেখার খাতা নিয়ে বসেন। স্ত্রী বেচারি একা একা শুয়ে থাকে। মেয়েটির খুব মন খারাপ থাকে। বয়স ধরো 18-19। তার খুব ইচ্ছে করে স্বামীর সঙ্গে রাত জেগে গল্প করতে। স্বামী বেচারা তা বুঝতে পারে না। সে তার উপন্যাস নিয়েই ব্যস্ত। লেখকের নাম কি? পুরো নাটকে লেখকের কোনো নাম নেই। তাকে সবসময় লেখক বলা হয়েছে। তবে তার স্ত্রীর নাম হচ্ছে জরি। আপনি হচ্ছেন লেখকের স্ত্রী, তাই না? হ্যাঁ, কি করে বুঝলে? আমার কেন যেন মনে হচ্ছিল। নাটক শুরু হলো। স্টেজের এক প্রান্তে লেখার টেবিল, চেয়ারে পা তুলে আসিফ বসে আছে। বজলু সাহেব বললেন, আসিফ, চেয়ারে পা তুলে বসেছ কেন? এটা কিরকম বসা? ঘরোয়াভাবে বসেছি বজলু ভাই, খুব রিল্যাক্সড হয়ে বসা। পা নামিয়ে ঠিকঠাক মতো বসলে ফর্মাল একটা ভাব চলে আসে। দেখতে ভালো লাগছে না। দেখতে ভালো লাগার তো একটা ব্যাপার আছে নাকি? দর্শক হিসেবে জিনিসটা দেখতে ভালো লাগতে হবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি... বজলু ভাই, আমি চাচ্ছি যেন আমাকে ভালো না লাগে। লেখকের সব কাণ্ড কারখানায় তার স্ত্রী যেমন বিরক্ত, আমি চাই দর্শকরাও যেন ঠিক তেমনি ভাবে বিরক্ত হয়। তুমি পা নামিয়ে বসো, বা হাতে মাথা হেলান দিয়ে লিখতে শুরু করো। ওকে এভরিবডি, স্টার্ট। পুষ্প মুগ্ধ হয়ে দেখছে। লেখক গভীর আগ্রহ নিয়ে লিখছেন। হঠাৎ বাতি নিভে গেল। জরি বাতাসের ছাপটা থেকে আড়াল করে মোমবাতি নিয়ে আসছে। তার মুখে কেমন যেন দুষ্টু দুষ্টু হাসি। লেখক বললেন, জরি, তুমি এখনো জেগে আছো? ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ শুনি খাটের নিচে খুটখুট শব্দ হচ্ছে। কে যেন আবার খুব খুব করে কাশলো। পুরুষ মানুষের কাশি। ভয়ে আমি অস্থির। খাটের নিচে কে যেন বসে আছে। আবার আজে বাজে কথা শুরু করেছো? মোটে বাজে বাজে কথা না। আমার মনে হচ্ছে খাটের নিচে একটা ভূত থাকে। পুরুষ ভূত। ভূতটার গায়ে তামাকের গন্ধ। জরি, দয়া করে মোমবাতিটা এখানে রেখে ঘুমিয়ে পড়ো প্লিজ। জরি প্লিজ, এই দেখো হাত জোর করছি। ঝড় বৃষ্টির রাতে আমি একা একা ঘুমবো? ভূতটা যদি আমার কিছু করে? ওর মতলবটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। তোমার সঙ্গে ঘুমোতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু তুমি তো একটা জিনিস বুঝতে পারছো না, লেখালেখিটা একটা মুডের ব্যাপার। আমার মুড সবসময় আসে না। এখন এসেছে? হ্যাঁ, এসেছে। সারা রাত আমি লিখবো। আর আমি সারা রাত ওই ভূতটার সাথে ঘুমবো। আমি একটা ক্লাইম্যাক্সে এসে থেমে আছি। আমার নায়ক অভাব অনটনে পর্যুদস্তু, বেকার, হাতে একটা পয়সা নেই। সকালবেলা খবর পেয়েছে তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। সে ঠিক করেছে আত্মহত্যা করবে। এখনো করেনি? না, করেনি, তবে স্থির সিদ্ধান্ত নিয়েছে। এখন পথে পথে ঘুরছে। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছে তাহলে দেরি করছে কেন? কোন একটা ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ুক, ঝামেলা চুকে যাক, আমরা আরাম করে ঘুমোতে যাই। উফ, বড্ড যন্ত্রণা করছো জরি। আমি আর কত যন্ত্রণা করছি? তোমার নায়ক অনেক বেশি যন্ত্রণা করছে। স্থির সিদ্ধান্ত নিয়েও পথে পথে ঘুরছে। এত ঘোরার দরকার কি রে বেটা? লাভ দিয়ে কোনো একটা ট্রাকের নিচে পড়ে যা। ঢাকা শহরে কি ট্রাকের অভাব? জরি, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যদি চাও তো এক কাপ চা দিয়ে যেতে পারি। এই মুহূর্তে আমার একটা জিনিসই চাই, তা হচ্ছে নীরবে কাজ করার স্বাধীনতা। বেশ, স্বাধীনতা দিচ্ছি। স্বাধীনতার সঙ্গে এক কাপ চাও দিয়ে যাচ্ছি। স্টপ। পুরো ব্যাপারটা স্লো হয়ে যাচ্ছে। এমনিতেই নাটক স্লো, এরকম একটা স্লো নাটকে তার চেয়েও স্লো অ্যাকশন পাবলিক মোটেও অ্যাকসেপ্ট করবে না। চা বানানোর জন্য পাশের ঘরে যাওয়া মানেই নাটক স্লো করে দেয়া। জরি, তোমাকে লেখকের পাশেই থাকতে হবে। ওই ঘরেই ফ্লাক্সে চা বানানো থাকবে, তুমি শুধু ফ্লাক্স থেকে চা ঢেলে দেবে। বজলু ভাই, একটা সমস্যা আছে তো। কি সমস্যা? ইমোশন বিল্ড আপ করার জন্য আমার কিছু সময় দরকার। এই সময় তো আমি পাচ্ছি না। যা করার এর মধ্যেই করতে হবে। এত অল্প সময়ে চোখে পানি আনতে পারবো বলে তো মনে হচ্ছে না। পারবে, অবশ্যই পারবে। না পারলেও ক্ষতি নেই, সাজেশনের উপর দিয়ে কেটে বের হয়ে যাবে। নাও শুরু করো। স্টার্ট। লেখকের পাশে তুমি দাঁড়িয়ে আছো, শান্ত ভঙ্গিতে বলছো, বেশ, স্বাধীনতা দিচ্ছি, স্বাধীনতার সঙ্গে সঙ্গে এক কাপ চাও দিয়ে যাচ্ছি। ওকে, স্টার্ট। জরি, ডেলিভারি এত সফট দিও না, হার্ড দিও। অভিনয় শুরু হলো। লেখক এক মনে লিখছেন।
জরি ফ্লাক্স থেকে চা ঢালতে ঢালতে লেখকের দিকে আর চোখে তাকাচ্ছে। তার মন বিষাদে ভারাক্রান্ত। একসময় টপ টপ করে চোখ দিয়ে জল পড়তে লাগলো। স্বামী সঙ্গঘাতর একটি মেয়ের অভিমানের অশ্রু। লেখক চোখ তুলে তাকালেন। কি হয়েছে? চোখে পানি কেন? আমার খুব বাজে একটা চোখের অসুখ হয়েছে। রাত হলে চোখ কড়কর করে, চোখ দিয়ে পানি পড়ে। পল্টুকে একবার দেখাও না কেন? লেখক আবার লিখতে শুরু করলেন। জরির চোখ দিয়ে জল পড়ছে। পুষ্প বুঝতেও পারেনি তার চোখ দিয়েও জল পড়তে শুরু করেছে। জরির কষ্টে তার বুক ভেঙে যাচ্ছে। সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। পুষ্পের খুবই খারাপ লাগছে, কিন্তু সে চোখের পানি থামাতে পারছে না। আসিফ এসে দাঁড়িয়েছে তার সামনে। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কোনো দরকার নেই। আজ রিহার্সালে নতুন মেয়েটাকে দেখেছো? পুষ্প নাম। হ্যাঁ, দেখলাম। কথাও তো বললাম। বজলু ভাই বলছিলেন অভিনয় নাকি পারে না। মেয়েটা অভিনয় দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। এই দেখে তোমার কোনো স্মৃতি মনে পড়েনি আসিফ? কোন স্মৃতি? একটু মনে করে দেখো। তোমার সাথে ঠিক একইভাবে আমার পরিচয় হয়েছিল। ময়মনসিংহ টাউন ক্লাবে নাটক করছিলে। তুমি হচ্ছে মধু পাগলা, মনে আছে? আছে। তোমার ছেলে মরে গেছে, তার ডেড বডি নিয়ে তুমি যাচ্ছ, আপন মনে কথা বলছো। অভিনয় যে এত সুন্দর হতে পারে সেই প্রথম বুঝলাম। কেঁদে কেটে একটা কাণ্ড করেছি। বাবা মাকে হলের বাইরে নিয়ে আসেন, তখনও আমি ফুপাচ্ছিলাম। তোমার কিছু মনে নেই আসিফ, তাই না? মনে থাকবে না কেন? মনে আছে। নাটকটা সুবিধা ছিল না, মেলোড্রামা, খুবই দুর্বল সংলাপ। আর হাঁটতে পারছি না লিনা, চলো রিকশায় উঠি। লিনা, টিভিতে একটা অফার পেয়েছি, যাবো কিনা বুঝতে পারছি না। যাবে না কেন? কখনো করিনি তো, বুঝিও না। তাছাড়া কি? রোলটা খুব ছোট। নায়কের দুঃসম্পর্কের এক আত্মীয় নায়কের কাছে দুবার টাকা ধার চাইতে আসে। এ পর্যন্তই, অভিনয়ের কোনো স্কোপ নেই। তাহলে যাবে কেন? তোমার মতো এত বড় অভিনেতা, তুমি যদি টিভিতে যাও সুপারস্টার হয়ে যাবে। আমি মোটেও হাসির কথা বলিনি। তুমি হচ্ছে সুপার, আমার কাছে সুপারস্টার। তুমি নিজেও সেটা খুব ভালো করে জানো, জানো না আসিফ? লিনা, আমি তোমার সঙ্গে যাচ্ছি না, সকালে ফিরবো। তার মানে? শেলির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হবে রাত 11টায়, থাকা দরকার। দুলাভাই চিটাগাং গেছেন, বড় আপাও একা। এতক্ষণ আমাকে এটা বলনি কেন? এই তো বললাম। চলো আমিও তোমার সঙ্গে যাই। না, তোমার যাওয়ার দরকার নেই। তোমার শরীর খারাপ, রেস্ট দরকার। ঘুমোচ্ছিস নাকি রে আসিফ? না। শেলির অপারেশন হয়ে গেছে, শেলি ভালো আছে, জ্ঞান ফিরেছে, কথাটাও বললো। বাহ, চমৎকার তো। তুমি এখন রেস্ট নাও আপা, খুব ধকল গেছে। তুই কি করবি? থাকবি নাকি চলে যাবি? আমার কোনো অসুবিধা নেই, থাকতে পারি। তোর খিদে লেগেছে বোধহয়, রাতে তো খাসনি। না, খিদে লাগেনি। তোর বউ কেমন আছে? ভালোই। অনেক দিন দেখি না, তোরা আসিস না কেন? ব্যস্ত থাকি। নাটক নিয়ে ব্যস্ত? কে যেন বলছিল বউকেও নামিয়েছিস। কি কাণ্ড বলতো? নিজে যা করছিস তাই যথেষ্ট, তার উপর যদি নাটক ফাটক করে তোর লাভটা হচ্ছে কি শুনি? এমন তো না যে 10টা লোক তোকে চেনে, তোর তো কিছুই হয়নি। তা ঠিক। এই জীবনে কোথাও স্থির হতে পারলি না। আজ এ চাকরি, কাল ও চাকরি। তোর বয়স হচ্ছে না? হচ্ছে। বয়স হলে মানুষের একটা সিকিউরিটির দরকার হয়, একটা বাড়ি, কিছু টাকা পয়সা। তোর আছেটা কি? একটা বাড়িতে থাকিস, সে বাড়ির রান্নাঘর আবার অন্য একজনের সাথে শেয়ার করতে হয়। এসব বাদ দাও তো আপা,
দেখি চাটা পাওয়া যায় কিনা, মাথাটা বড় ধরেছে। এই রাত দুপুরে চা পাবি কোথায়? চুপ করে বস, তোর সাথে তো দেখাই হয় না, সুযোগ পাওয়া গেছে। আসিফ, বলো আপা। তুই আমাকে একটা সত্যি কথা বলতো। বেশিরভাগ সময় আমি সত্যি কথাই বলি। তোর কি এখন চাকরি নেই? না, নেই। কদিন ধরে নেই? এই মাস দুয়েক। তোর বউ জানে? জানবে না কেন, জানে। তবু তুই নাটক করবি? এরপরও তোর শিক্ষা হয় না? তুই মানুষ না জানোয়ার? শেষ পর্যন্ত ঋণ প্রার্থী লোকটির ক্ষুদ্র ভূমিকা নিতে আসিফ রাজি হয়েছে। সে চুপচাপ টেলিভিশন রিহার্সাল রুমে বসেছিল। সবাইকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, আসিফ কোনো স্ক্রিপ্ট পেল না। প্রযোজক তাকে চিনতে পারছেন না। আসিফ উঠে দাঁড়ালো, বেশ খানিকটা দ্বিধা নিয়ে এগিয়ে গেল প্রযোজকের দিকে। প্রযোজক এইবার মনে হয় চিনতে পারলেন, হাসি মুখে বললেন, ভেরি সরি ভাই, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? লাস্ট মোমেন্টে নাটকে কিছু কাটছাট করা হয়েছে। 60 মিনিটের বেশি হয়ে যাচ্ছিল তো, কাজে বাধ্য হয়ে তাই কাটছাট করা লাগলো। আপনি কিছু মনে করবেন না, নেক্সট নাটকে দেখবো আপনাকে একটা রোল দেওয়া যায় কিনা। আমি তাহলে যাই? না না, বসুন না, চা খেয়ে যান। একটু পরেই রিডিং হবে, তারপরেই চা আসবে। এসব তুমি কি বলছো? লীনা আসবে না মানে? এর মানেটা কি? লিনার শরীরটা ভালো না, কদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে। কালই তো দেখলাম ভালো। বাইরে থেকে ভালো মনে হয়েছে, আসলে ভালো না। আচ্ছা, সবাই যদি এরকম অসুখ বিসুখ বাঁধিয়ে বসে তাহলে নাটক চলবে কিভাবে? নাটক ফাটক বন্ধ করে চলো বাসায় চলে যাই। প্রক্সি দিয়ে কোনো মতে চালিয়ে নিন। আরে প্রক্সি দিয়ে এসব হয়? প্রত্যেকের তার নিজের রোল আছে না? প্রক্সিটা দেবে কে? মুভমেন্ট সিনক্রোনাইজ করতে হবে না? বজলু ভাই, আপনার সঙ্গে একটু আড়ালে কথা বলা দরকার। আসুন বাইরে যাই। আমার সঙ্গে আবার আড়ালে কথা কি? ফিসফিসানি গুজগুজানি এসবের মধ্যে আমি নেই। চলো, কোথায় যাবে? একটা সমস্যা হয়েছে বজলু ভাই। কি সমস্যা? লিনা অভিনয় করতে পারবে বলে মনে হয় না। কি বলছো তুমি এসব? ওর শরীরটা খারাপ। শরীর খারাপ? শরীর ঠিক হবে? চিরজীবন কারো শরীর খারাপ থাকে? আজ রাতটা রেস্ট নেয়, দরকার হলে আগামীকালও রেস্ট নেবে। আচ্ছা ঠিক আছে, আজ রিহার্সালের পর আমি তোমার সঙ্গে গিয়ে দেখে আসবো। ওর বাচ্চা হবে বজলু ভাই। আপনি তো ওর অবস্থাটা জানেন। এর আগে 2টো বাচ্চা মারা গেছে। জন্মের কিছুদিনের মধ্যে বাচ্চাগুলো মরে যায়। ডাক্তার বলেছে পুরো রেস্টে থাকতে। তুমি তো ভয়াবহ খবর দিলে আসিফ। আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। শো পিছিয়ে দিতে হবে, এত মাথায় বাড়ি। শো পেছানোর দরকার নেই, অন্য কাউকে এই রোলটা দিয়ে দিন। এটা তো কমপ্লিকেটেড রোল নয় যে কেউ পারবে। এটা কি সাপলুডু খেলা যে কেউ পারবে? ফালতু কথা আমার সাথে বলবে না তো। যে কেউ পারবে, যে কেউ পারলে তো কাজই হতো। ওই যে মেয়েটা পুষ্প, ও পারবে। ওকে। মাথাটা তোমার খারাপ হয়ে গেল নাকি? অভিনয়ের অজানে না যে মেয়ে গলা দিয়ে স্বর বের হয় না? আমি ওকে শিখিয়ে পড়িয়ে ঠিকঠাক করে নিতে পারবো। শোনো আসিফ, আমার কাছ থেকে একটা জিনিস শিখে রাখো। ছবি আঁকা, গান গাওয়া আর অভিনয়, এই 3 জিনিস কাউকে শেখানো যায় না, ভেতরে থাকতে হয়। ওই মেয়ের মধ্যে অভিনয় আছে, খুব সহজে মেয়েটা ইনভলভ হতে পারে। অভিনয় দেখতে দেখতে মেয়েটা কাঁদছিল। অভিনয় দেখে যে কেঁদে ফেলে সে আবার অভিনয় করবে কি? কে অভিনয় পারবে কে পারবে না এটা আমি বুঝি বজলু ভাই। লিনাকে আমি অভিনয়ে নিয়ে এসেছিলাম, আগে কিন্তু কোনোদিন করেনি। মেয়েটা রাজি হবে কিনা কে জানে। যেতে বলছো? হ্যাঁ বলছি। এই এখনই চলে যাই। তুমি বরং থার্ড সিন থেকে শুরু করে দাও। অপমানের চূড়ান্ত হয়েছি, শালার নাটক ফাটক ছেড়ে দিব। মেয়েটাকে দেখি নিয়েই আসছেন। ভেতরের ঘটনাটা জানলে এটা বলতে। আমি নাটকের কথা বলতেই বাড়িতে আগুন ধরে গেল। সবাই এমন ভাব দেখাতে লাগলো যেন আমি এক মেয়ের দালাল। বুড়ো মতো এক লোক, সম্ভবত মেয়ের এই চাচা টাচা কিছু হবে, সরু গলায় বলছে এটা ভদ্রলোকের বাড়ি। রাগে আমার গা জ্বলে গেল। বেটা বলে কি আমি অভদ্রলোক নাকি? রাজি করলেন কি হবে? আমাকে কিছু করতে হয়নি, মেয়ে নিজেই উল্টে গেল। নাটক সে করবেই। কান্নাকাটি করে বিশ্রী এক কাণ্ড। এমন অবস্থা যে চলেও আসতে পারি না। এরকম এই সুপার ইমোশনাল মেয়ে নিয়ে কাজ টাজ করা যাবে না, শুধু শুধু পরিশ্রম। আমি মেয়েটার সঙ্গে খানিকক্ষণ কথা বলি, তারপর 6 নম্বর দৃশ্যটা হোক। বাড়তি লোককে চলে যেতে বলুন। মেয়েটা পারবে কি পারবে না আজই বোঝা যাবে। তোমার কি মনে হয় পারবে? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। এসো পুষ্প, আমরা ওই কোণার দিকে গিয়ে একটু গল্পগুজব করি। গল্পগুজব করলে টেনশন কমবে, অভিনয় করা সহজ হবে। আমার মধ্যে কোনো টেনশন নেই। আছে, যথেষ্ট আছে। টেনশনের সময় মানুষ খুব উঁচু পর্দায় কথা বলে,
তুমিও তাই বলছো। এসো আমার সঙ্গে। চা খাবে? না। একটু চা খাও। চা খাওয়ার সময় মানুষ একটা কাজের মধ্যে থাকে। কাজের মধ্যে থাকলে মানুষ আপনা আপনি একটু ফ্রি হয়ে যায়, তখন কথা বলতে সহজ হয়। এত কিছু আপনি জানেন কিভাবে? রাত দিন তো এ নিয়েই ভাবি, কাজে কিছু কিছু জানি। আপনার কি মনে হয় আমি পারবো? অবশ্যই পারবে। যারা অভিনয় করে না তারা মনে করে অভিনয় ব্যাপারটা খুব কঠিন। আসলে তা নয়, অভিনয় খুব সহজ। আপনি আমাকে সাহস দেবার জন্য এটা বলছেন? মোটেই না, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তুমি একজনের চরিত্রে অভিনয় করছো। অভিনয়ের অংশ হচ্ছে প্রিয়জনের মৃত্যুর খবর পাওয়ার পর তোমার রিয়াকশন। এখন দেখো, এই অভিনয়ের কোনো সেট প্যাটার্ন নেই। পৃথিবীতে অসংখ্য ধরনের মানুষ, এক একজন মানুষ মৃত্যুর খবর এক একভাবে নেবে। এর যে কোনো একটি করলেই হলো। তুমি গড়াগড়ি করে কাঁদলেও ঠিক আছে, আবার শক্ত হয়ে গেলেও ঠিক আছে। এত সোজা? হ্যাঁ, এই অংশটা সোজা। তবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, একবার তুমি একটা প্যাটার্ন নিয়ে নিলে পুরো নাটকে তোমাকে তা বজায় রাখতে হবে। বুঝতে পারছো? পারছি। এই নাটকে তুমি বালিকা বধূর চরিত্রে অভিনয় করছো। এই চরিত্রে একটা প্যাটার্ন তোমাকে তৈরি করতে হবে। কোনটা তুমি নেবে? মঞ্চে তুমি দেখবে তোমার স্বামীকে। এই স্বামী কিন্তু মিথ্যে স্বামী না, মঞ্চে সে তোমার সত্যিকারের স্বামী। আমার ভয় ভয় লাগছে। কোনো ভয় নেই পুষ্প। আরেকটা কথা তোমাকে বলি, শোনো। রিহার্সেলে রোজ বালিকা বধূ সেজে আসবে। ঘরোয়া ধরনের শাড়ি পরবে, চুলগুলো খোলা রাখবে, একটু পান খেয়ে ঠোঁট লাল করে ফেলবে। কাঁচের চুড়ি আছে না তোমার? হাতে বেশ কিছু কাঁচের চুড়ি পরে নিও। কথা বলার সময় হাত নাড়বে, চুড়ির ঝনঝন শব্দ হবে। এতে অভিনয়ে সাহায্য হয়। জি আচ্ছা। এখন যাও, নাটকটা একটু পড়ো। তোমার ভয়টা একটু কমেছে? এখনো আছে। থাকবে না। পুষ্প মুগ্ধ বিস্ময়ে দেখল এই লোকটা কি করে যেন নিমেষের মধ্যেই বদলে গিয়ে লেখক হয়ে গেল। লেখক এবং তার স্বামী খুবই নিকটের কেউ। অসাধারণ একটা আইডিয়া মাথায় এসেছে জরি। অসাধারণ উপন্যাসের ঠিক মাঝামাঝি জায়গায় এটা শুরু হবে। একটা শহর, মনে করো এটাকে ঢাকা শহর। এরপর ঝড় আসছে, প্লাবন আসছে, মহামারী আসছে, শুধু মৃত্যু আর মৃত্যু। কেমন হবে বলো তো? খুব ভালো হবে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। প্রথমে ঝড়, তারপর বন্যা, তারপর একটা ভূমিকম্প দিয়ে দাও। রাইট, ভূমিকম্প। ভূমিকম্পের কথাটা ভুলে গিয়েছিলাম। বিরাট একটা ভূমিকম্প হোক, সারা ঢাকা শহর তলিয়ে যাক। ঠাট্টা করছো? না, ঠাট্টা করছি না। একদিন দেখা যাবে যেখানে ঢাকা শহর ছিল সেখানে একটা বিরাট হ্রদ। কি বলছো তুমি? আমরা সেই হ্রদের পাশে ছোট্ট একটা কুড়িঘর বানাবো। আমাদের একটা নৌকা থাকবে, তারপর সেই নৌকায় করে তুমি আমি খুব ঘুরবো। লেখক প্রচন্ড রেগে গিয়ে স্ত্রীর গালে চর বসিয়ে দিলেন। পর মুহূর্তেই স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন, প্লিজ জরি, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। অভিনয় শেষ হয়েছে। আসিফ এখনো পুষ্পকে জড়িয়ে ধরে রেখেছে। হাতের বাঁধন এতটুকু আলগা না করে সে বলল, মজনু, গ্লাসে করে পানি নিয়ে আয় তো, মেয়েটা ফেন্ট হয়ে গেছে। বজলু ভাই, খুব বড় মাপের একজন অভিনেত্রী পেয়ে গেলেন। আপনার উচিত আমাকে মিষ্টি খাওয়ানো। ছুঁয়ে গেলে মনে, ছুঁয়ে দিলে তুমি, রঙে রঙে সাজালো হৃদয় মনোভূমি। ছুঁয়ে গেলে মনে, ছুঁয়ে দিলে তুমি, রঙে রঙে সাজালো হৃদয় মনোভূমি। পুষ্প কিছুই বুঝতে পারছে না। সবকিছু তার কেমন যেন এলোমেলো হয়ে গেছে। অনেক রাতে আসিফের ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘর, বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। খোলা জানালায় বৃষ্টির ছাট আসছে। লীনা পাশে নেই। আসিফ বাতি জ্বালালো না, নিঃশব্দে বারান্দায় এসে দাঁড়ালো। কি করছো লীনা? কিছু না, বৃষ্টি দেখছি। ঘুম আসছে না? আসিফ, তুমি আমার পাশে একটু বসো না, বৃষ্টি দেখতে দেখতে খানিকটা গল্প করি। একা একা বসে বসে তুমি কি ভাবো বলো তো? ভাবছিলাম কাশ্মীর জায়গাটা দেখতে কেমন হবে। নিশ্চয়ই খুব সুন্দর, তাই না?
সুন্দর তো বটেই। আচ্ছা, সব সুন্দর সুন্দর জায়গাগুলো ইন্ডিয়ায় পড়ে গেল কেন? তোমার রাগ লাগে না? লাগে। দুলাভাই কাশ্মীর যাচ্ছেন। কাশ্মীর জায়গাটা কেমন হবে ভাবতে ভাবতে কি ঠিক করলাম জানো? ঠিক করলাম আমি দুলাভাইয়ের সঙ্গেই ঘুরে আসব। খুব ভালো, যাও ঘুরে আসো। কাশ্মীর দেখার জন্য আমি যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি অন্য কারণে। অন্য কারণটা কি? আমি আজমির যাব। আজমির শরীফে গিয়ে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। আমি ওই জন্যই যাব, যেন আমাদের এবারের বাচ্চাটা বেঁচে যায়। অনেকদিন রিহার্সালে যাই না। রিহার্সাল কেমন হচ্ছে আসিফ? বেশি ভালো হচ্ছে না, শো পিছিয়ে দিয়েছে, সব কেমন যেন ঢিলে ঢালা হয়ে গেল। পুষ্প মেয়েটা কেমন করছে? ভালো করছে। আমার চেয়েও ভালো? হ্যাঁ, তোমার চেয়েও ভালো। আচ্ছা, আমাকে অভিনয়ের আগে যে একটা বক্তৃতা দিয়েছিলে ওকেও কি দিয়েছ? আচ্ছা, ষষ্ঠ দৃশ্যে তুমি যখন পুষ্পকে জড়িয়ে ধরো কেমন লাগে তোমার? এ প্রশ্ন করছো কেন? এমনি করছি, কিছু মনে করো না। ভালোবাসা আকাশ এখানে অসীম ডানা মেলে উড়ে যায় স্বপ্নে গামছে স্নিগ্ধ সকাল কার প্রতীক্ষায় ক্লান্ত দুপুর। অনেকদিন পর লীনা এসেছে রিহার্সাল দেখতে। একদম কোণার দিকের একটা চেয়ারে একা একা বসে আছে। স্টেজের উপরে আসিফ এবং পুষ্প। আসিফ নিচু গলায় পুষ্পকে কি যেন বলছে। পুষ্প মন দিয়ে শুনছে। লীনা এক দৃষ্টিতে ওইদিকে তাকিয়ে আছে। রিহার্সাল পুরোপুরি শেষ হবার পর সবাই যখন চা খাচ্ছে তখন পুষ্পের সাথে কথা হলো লীনার। পুষ্প, আমি ইন্ডিয়া যাচ্ছি, তোমার জন্য যদি কিছু আনতে হয় বলো। আমার জন্য চন্দন কাঠের একটি পুতুল আনবেন। অবশ্যই আনবো। আপনি কতদিন থাকবেন? শুরুতে কথা হয়েছিল 10 দিনের, এখন 1 মাসের প্রোগ্রাম হচ্ছে। তবে আমি অতদিন থাকবো না, তোমাদের নাটকের শো এর আগেই চলে আসব। নাটক আপনাদের খুব প্রিয়, তাই না? হ্যাঁ, খুবই প্রিয়। নাটকের একটা দল মানে পরিবারের বাইরে আরেকটা পরিবার। কিছুদিন যাক, তখন তুমিও এটা বুঝবে। সবাই কিছুদিন পরপর একসঙ্গে হতে না পারলে দেখবে কিছুই ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। গ্রুপ নাটকের কত সমস্যা, তারপরও যে গ্রুপ নাটক টিকে আছে, কেন আছে জানে পুষ্প? এই কারণেই আছে। বিদায় নেবার সময় লীনা পুষ্পের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। তবুও তার মন খারাপ হল। কারণটা খুব অদ্ভুত। বাইরে বৃষ্টি পড়ছিল। লীনা আসিফ রাস্তায় নেমে পড়ল। আসিফ লীনার হাত ধরে হাঁটছে, গা ঘেঁষাঘেঁষি করে হাঁটছে। কি অপূর্ব দৃশ্য! প্রথম কয়েক মুহূর্ত পুষ্পের মন আনন্দে পূর্ণ হয়ে গেল। তার পরপরই চোখে পানি এসে পড়ায় তার কষ্ট হতে লাগল। কেন তার এই কষ্ট এটা পুষ্প জানে, কিন্তু তার বিশ্বাস করতে মন চাচ্ছে না। তার কষ্টের কারণটা সে জানে, অথচ কাউকে সে বলতে পারবে না। এও এক বিরাট কষ্ট। কোনোদিন কাউকে এটা বলা যাবে না। চিরকাল স্মরণ রাখার মতো কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে, বাইরের কেউ কোনোদিন যা জানতে পারে না। রিহার্সাল থেকে পুষ্প সবসময় হাসি খুশি হয়ে ফেরে। আজ তার মুখটা কালো।
যেন বিরাট কোনো দুর্ঘটনা ঘটেছে। পুষ্প বাড়িতে ঢুকে শান্ত ভঙ্গিতে হাত মুখ ধুয়ে মাকে বলল, ভাত দাও মা। তোর কি হয়েছে মা, এমন লাগছে কেন? ভীষণ মাথা ধরেছে, খেয়ে শুয়ে পড়ব। ভাত দিতে দিতে পুষ্পের মা বলল, আজ এক কাণ্ড হয়েছে। সন্ধ্যাবেলা একটা গাড়িতে করে 2-3 জন মহিলা এসে উপস্থিত। কাউকেই চিনি না। বললাম, কাকে চান? মোটামতো একজন মহিলা বললেন, আমরা আপনার প্রতিবেশী, বেড়াতে এসেছি। আমার জানিস তখনই সন্দেহ হলো, প্রতিবেশী হলে গাড়ি করে আসবে কেন? এমন অস্বস্তি অস্বস্তি ভাব, হ্যান ত্যান নানা কথার পর ফস করে বলল, আপনার বড় মেয়েটার কি বিয়ে দেবেন? চিন্তা কর অবস্থা। চিনি না জানি না এসে বলে কিনা বড় মেয়ের বিয়ে দেবেন। চুপ করো তো মা, শুনতে ভালো লাগছে না। আহা, আসল মজাটাই তো শুনলি না। আমি বললাম, MA পাশ করার আগে মেয়ের বাবা মেয়ের বিয়ে দেবে না। ভদ্রমহিলা বললেন, MA পাশ, সে তো বিয়ের পরেও করতে পারে। কি যে যন্ত্রণা, কিছুতেই যাবে না। তারপর বিদায় করলে কিভাবে? শেষ পর্যন্ত বললাম, আপা আমাদের এক জায়গায় যাবার কথা আছে। তারপর উঠল। তোমার মজার কথা শেষ হয়েছে মা, না আরো বাকি আছে? আসলটাই তো বলা হয়নি। ওরা চলে গেলে দেখি টেবিলের উপর চশমা পরা একটা ছেলের ছবি। ইচ্ছে করে ফেলে গেছে। মিতুর কাছে ছবিটা আছে, দেখতে চাইলে ওকে বল। আমি কেন দেখতে চাইবো? আহা, রেগে যাচ্ছিস কেন? দেখতে না চাইলে দেখবি না? নাটক থিয়েটার করতে পারিস? একটা ছেলের ছবি দেখলে তোর মান যাবে নাকি? নাটক থিয়েটার আমি আর করব না। কি বললি? নাটক আমি আর করব না। হঠাৎ আবার কি হলো? আমার ভালো লাগছে না। পুষ্প উঠেই ভেতরের দিকে বারান্দায় চলে গেল। রেলিং দেয়া বারান্দার এক কোণে একটা ইজি চেয়ার। পুষ্প চেয়ারে বসল চুপচাপ। বসে থাকতে থাকতে একসময় সে ঘুমিয়েও পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে চমৎকার একটা স্বপ্ন দেখল। এই স্বপ্নটি বড়ই মধুর ছিল। তবু সে ঘুমের মধ্যে খুব কাঁদল। শীত লাগছে লিনা? না। পুষ্পের অভিনয় কেমন দেখলে? ভালো, খুব ভালো। কল্পনা করা যায় না এমন ভালো। আসলেই তাই। ও যে কেন এত ভালো অভিনয় করছে তা কি তুমি বুঝতে পারছো আসিফ? জানি। বলো তো কেন? ধাঁধা? হ্যাঁ, ধাঁধা। বলতে পারলে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। কি পুরস্কার? ঝড় বৃষ্টির রাতে যে ধরনের পুরস্কারে পুরুষরা সবচেয়ে বেশি আনন্দিত হয় সেরকম পুরস্কার। মেয়েটা খুব ভালো অভিনয় করছে, কারণ সে আমার প্রেমে পড়ে গেছে। দাদা জবাবটা কি ঠিক হয়েছে লিনা? হ্যাঁ, ঠিক হয়েছে। ব্যাপারটা তুমি কখন টের পেলে? প্রথম দিনই টের পেলাম। অভিনয়ের এক পর্যায়ে তার হাত ধরতে হয়। হাত ধরেছি, হঠাৎ দেখি থরথর করে তার আঙুলগুলো কাঁপছে। ভয় থেকেও কাঁপতে পারে, নার্ভাসনেস থেকেও হতে পারে। তা পারে। তবে এতদিন হয়ে গেল অভিনয় করছে, এখনো তার হাত ধরলে এরকম হয়। একই ব্যাপার কিন্তু তোমার বেলায়ও ঘটে। হাত ধরলে তুমিও কেঁপে ওঠো। তুমি নিজেও বোধ হয় তা জানো না, নাকি জানো? জানি। লিনা, পুষ্পের ব্যাপারে কি তোমার... আজিমপুরে কি সত্যি সত্যি শিয়াল ডাকে নাকি? একদিন শিয়ালের ডাক শোনার জন্যই যেতে হয়। আসিফ বা হাতে লিনার হাত মুঠো করে ধরল। লিনার আঙুলগুলোকে দেখল। আসিফ লিনার দিকে না তাকিয়ে তরল গলায় হাসল। তোমার প্লেন তো সেই রাত্রি, তাই না? তুমি আবার এয়ারপোর্টে বসে থেকো না। কেন?
তুমি একা থাকবে, আমি চলে যাব, ভাবতেই খারাপ লাগছে। শেষে কেঁদে কেটে ফেলবো, দুলাভাই এটা নিয়ে সারা জীবন ঠাট্টা করবে। কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করলে আমার ভালো লাগে না। তোমার সাথে টাকা পয়সা বিশেষ কিছু দিতে পারলাম না, কিছু মনে করো না লিনা। তোমার যা দরকার লাগে দুলাভাইয়ের কাছ থেকে নিয়ে নিও, আমি পরে ব্যবস্থা করব। সঙ্গে যা আছে যথেষ্ট আছে, ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার জন্য কি আনবো বলো তো? একটা কাজ করা পাঞ্জাবি আর জয়পুরি স্যান্ডেল। আর কিছু না, আর কিছু না। নাটকের উপর বইপত্র যদি কিছু পাই আনবো না? অবশ্যই আনবে। তোমার শরীর ঠিক আছে তো লিনা? শরীর ঠিক আছে। তুমি কেন যেন আজ অতিরিক্ত রকমের গম্ভীর হয়ে আছো, কি ব্যাপার লিনা? একটু অপেক্ষা করো, ব্যাগটা গুছিয়ে নি, তারপর হাসি মুখে তোমার সাথে গল্প করব। তুমি চাইলে জানালা বন্ধ করে দরজার পর্দা ফেলে একটু আঁধার করে নিব। তারপর দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, আধারে ঢাকিয়া গেছে আর সব। সন্ধ্যা মেলাবার পরপরই আসিফ রিহার্সেলে উপস্থিত হল। আজ একটি ফুল রিহার্সাল হবার কথা। আসিফ দেখল সবাই এসে গেছে, সবার মুখই বেশ গম্ভীর। বজলু ভাই বললেন, বিরাট প্রবলেম হয়েছে আসিফ। কি প্রবলেম? মেয়েটা জানিয়েছে আজ অভিনয় করবে না। সে কি? এসব চেংড়ি ফেংড়ি নিয়ে তো দেখছি গভীর সমুদ্রে পড়লাম। কি করা যায় বলতো? অভিনয় করবে না কেন? তাও তো জানি না। নিজেই গেলাম, কিছুই বলে না, মাথাটা বাঁকা করে দাঁড়িয়ে আছে। কিছু বললেই বলে না। আমার ইচ্ছা করছিল একটা চট দিয়ে বাদের নাকরামি গুছিয়ে দিই। তুমি একটু আমার সাথে আসো তো বারান্দায়, মানে আড়ালে তোমার সঙ্গে দু একটা কথা বলবো। এই তুমি একবার যা, তুমি গেলে আসবে। আমি গেলে আসবে কেন? তুমি গেলে সে কেন আসবে সেটা তুমি নিজেও জানো, আমিও জানি। খামাখা কথা বাড়িয়ে লাভ আছে? তুমি তাকে নিয়ে আসো, তারপরে এই শোটা পার হলেই মেয়েটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেই হবে। তুমি যাও। আজ থাক, আরেকদিন যাব। আজই যাও, এটা ফেলে রাখার ব্যাপার না। তুমি এক্ষুনি যাও, গাড়ি নিয়ে যাও। যাওয়াটা কি ঠিক হবে? আরে ঠিক হবে না বেঠিক হবে এটা নিয়ে পরে ভাবা যাবে। তুমি কথা বাড়িও না তো, যাও। পুষ্প দরজা বন্ধ করে বসে আছে। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আসিফ বলল, পুষ্প, পুষ্প, দরজা খোলো। আপনি এসেছেন? আপনি নিজে এসেছেন? কি আশ্চর্য, আমাকে তো কেউ বলেনি আপনি এসেছেন। তুমি অভিনয় করবে না পুষ্প? আপনি আমাকে চা করতে বলবেন, আমি তাই করব। তাহলে মুখটা ধুয়ে নাও, চলো আমার সঙ্গে। গাড়িতে পুষ্প সারাক্ষণই কাঁদল। একবার শুধু ক্ষীণ স্বরে বলল, আমি কি আপনার হাতটা একটু ধরবো? অবশ্যই, কেন ধরবে না? কড়া দুপুর জ্যোৎস্না রোদে ভিজে বিকেল চুল উড়ে যায়, মন ভিজে যায় দুর্বা ঘাসে। হাত ধরেছি হাঁটছি পথে কড়া দুপুর জ্যোৎস্না রোদে ভিজে বিকেল। রাত 10:30 পর্যন্ত রিহার্সেল হলো। আসিফের বাসায় ফিরতে রাত 11টা বেজে গেল। দরজায় বেল টিপতেই লীনা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার? কোনো ব্যাপার না, যেতে ইচ্ছে করলো না। যেতে ইচ্ছে করলো না মানে? ওরা চলে গেছেন? হ্যাঁ, মা দুলাভাই খুব রাগারাগি করছিল। যাওনি কেন? ঘরে আসো, তারপর বলি। আমাকে দেখে খুশি হয়েছো তো? তুমি যাওনি কেন সেটা আগে শুনি। এয়ারপোর্টে গিয়ে হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেল। তুমি একা একা বাসায় ফিরবে, একা একা শুয়ে থাকবে, মনে হতে চোখে পানি এসে গেল। তারপর চলে এলাম। এসব কি পাগলামি লীনা?
তুমি আমাকে দেখে খুশি হওনি আসিফ? হয়েছি। কতটুকু খুশি হয়েছ? অনেকখানি। তাহলে তুমি আমাকে এখনো জড়িয়ে ধরছো না কেন? আজ সারাদিন আমার কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল তুমি আমাকে ভালোবাসো না। তোমার ভালোবাসার মধ্যে অনেকখানি অভিনয় আছে। এখনো কি সেরকম মনে হচ্ছে? না। কাঁদছো কেন লিনা? জানি না কেন, আমার প্রায় কাঁদতে ইচ্ছে করে। তোমার করে না? আমি না যাওয়াতে তুমি খুশি হয়েছো তো আসিফ? একবার তো বললাম খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। না যাবার আরো একটা কারণ আছে। এটা তোমাকে বলিনি কারণ তোমার মন খারাপ হবে। মন খারাপ হবে না, তুমি বলো। এ মাসের 17 তারিখে আমাদের বড় মেয়ের মৃত্যুদিন। এই দিনে আমরা দুজন দু জায়গায় থাকবো, তা কি করে হয়? ওই দিন আমরা হাত ধরাধরি করে সারাক্ষণ পাশাপাশি বসবো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমরা যদি আমাদের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দিই, তাহলে হয়তো আমাদের এবারের বাচ্চাটা বেঁচে যাবে। রিয়েল কোনো স্যাক্রিফাইস। আসিফ, তুমি আমার এই কথা কিছু মনে করলে না তো? না, কিছু মনে করিনি। বড় তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি খাওয়াবে? নাও, পানি নাও। আমি আর অভিনয় করব না লিনা, তোমাকে কথা দিচ্ছি। বাতিটা নিভিয়ে দাও, চোখে আলো লাগছে। আসিফদের শো হলো না। শোয়ের দিন আসিফ আর লিনা ছাড়া দলের সবাই একত্রিত হল। মজনু বারান্দায় চায়ের কেতলি বসিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। বজলু সাহেব তিক্ত গলায় বললেন, কেউ গিয়ে চট দিয়ে গাথাটাকে থামাতো, অসহ্য। বলতে বলতে তিনি নিজেও কেঁদে ফেললেন এবং কাঁদলেন শিশুদের মতো শব্দ করে। তাকে ঘিরে মূর্তির মতো বসে রইল সবাই। কেউ একটি শব্দও করল না। শুধু পুষ্পকে দেখে মনে হল যে কোনো মুহূর্তে মেয়েটি ভেঙে পড়বে। তবে ভেঙে পড়ল না। সাজঘরের এক কোনায় চুপচাপ বসে রইল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধির বন্ধু, ছেড়ে যাইবা যদি? কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি? কিছুদিন পরেই থিয়েটারের দলটি নতুন নাটকের মহড়া শুরু করল। সবাই আগের মতো, শুধু আসিফ আর লিনা নেই। এরা দুজন হঠাৎ যেন উবে গেছে, অথচ সবাই জানে তারা আগের জায়গাতেই আছে, সে আগের বাসায়। আসিফ শুধু বলেছে সে অভিনয় করবে না। কেন করবে না? সমস্যাটা কি? এ কথা পূর্বানাট্য দলের কেউ জানে না। অনেক চেষ্টা করেও জানতে পারেনি। শুধু পুষ্প খানিকটা জানে। তাকে আসিফ একটা চিঠি লিখেছিল।
আমি আগে ঠিকানা আছি, সময় করে একদিন দুজনে কিছুক্ষণ বসে পাশাপাশি। আমি আগে ঠিকানা আছি, সময় করে একদিন দুজনে কিছুক্ষণ বসে পাশাপাশি। পুষ্প, আমার খুব ইচ্ছে ছিল মুখোমুখি কিছুক্ষণ তোমার সাথে কথা বলি। কেন অভিনয় ছেড়ে দিলাম তা তোমাকে বুঝিয়ে বলি। তা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না জানতে চেও না। দেখো পুষ্প, অভিনয় আমার বড় শখের জিনিস। এর কারণে আমি যেমন একদিকে সবকিছু হারিয়েছি, আবার তেমনি অনেক পেয়েছিও। লীনার মতো একটি মেয়েকে পাশে পাওয়া যে কত বড় ভাগ্যের ব্যাপার তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আর শুধুই কি লীনা, তোমাকেও কি আমি অভিনয়ের কারণেই পাইনি? লজ্জা পেও না পুষ্প, সত্যি কথাটা বলে ফেললাম। বেশিরভাগ সময় আমরা সত্য কথা লুকিয়ে রাখি, তবু মাঝে মাঝে বলতে হয়। যে কথা বলছিলাম, অভিনয় আমার জীবনের অনেকখানি, কে জানে হয়তোবা সবখানি। সে অভিনয় থেকে সরে আসা যে কত কষ্টের তা মনে হয় তুমি বুঝতে পারছো। কেন সরে এলাম পুরোটা তোমাকে বলতে পারছি না। শুধু এইটুকু জেনে রেখো, আমার এবং লীনার জীবনে এক গভীর ট্র্যাজেডি আছে, গহীন একটা ক্ষত। লীনার কেন জানি মনে হয়েছে আমরা দুজনেই যদি বড় কোনো স্যাক্রিফাইস করি তাহলে হয়তোবা ট্র্যাজেডির অবসান হবে। লীনার মনের শান্তির জন্য এইটুকু আমার করতেই হবে। অভিনয় তো জীবনের চেয়ে বড় নয়, তাই না? তোমাকে চিঠি লেখার একটাই কারণ, তা হচ্ছে তুমি যেন অভিনয় ছেড়ে না দাও। অভিনয়ের যে অসম্ভব ক্ষমতা নিয়ে তুমি জন্মেছ, সে ক্ষমতাকে নষ্ট করো না। তুমি অনেক বড় হবে পুষ্প, অনেক অনেক বড়। এইটি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি সত্যি যদি তাই হয়, সেদিন আমার চেয়ে সুখী কেউ হবে না। এই কথাটি তোমাকে জানানোর জন্যই আমার দীর্ঘ চিঠি। ভালো থেকো, সুখে থেকো। 15 বছর পরের কথা। আসিফ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ঢাকা থেকে ট্রেনে করে ময়মনসিংহে আসছেন। মেয়েটির নাম চন্দ্রশীলা। বইটই সব গুছিয়ে ফেলো মা, এসে পড়েছি। এত তাড়াতাড়ি এসে পড়লাম কেন বাবা? আমার নামতে ইচ্ছে করছে না। কি করতে ইচ্ছে করছে মামুনি? ট্রেনেই থাকতে ইচ্ছে করছে। আচ্ছা বাবা, সারা জীবন যদি আমরা ট্রেনে ট্রেনে থাকতাম তাহলে ভালো হতো না বাবা? হ্যাঁ, ভালোই হতো। স্টেশনে অসম্ভব ভিড়। আসিফ সাহেব অনেক কষ্টে স্ত্রী এবং মেয়েকে নিয়ে ট্রেন থেকে নামলেন। লীনা বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার বলো তো? মনে হয় বিখ্যাত কেউ ট্রেন থেকে নেমেছে। লোকজনের হাতে অনেক মালা টালা দেখা যাচ্ছে। বাবা দেখো দেখো, ট্রেন থেকে কে নামছে দেখো। পুষ্প, পুষ্প বাবা। বাবা উনি পুষ্প না? কি আশ্চর্য, আমরা একই ট্রেনে এসেছি। বাবা উনি পুষ্প না? হ্যাঁ। বাবা উনি কি আমাকে একটা অটোগ্রাফ দিবে? এই ভিড় ঠেলে তার কাছে যাওয়ার তো কোনো উপায় দেখছি না মামুনি। বাবা একটু দেখো না, ওনার একটা অটোগ্রাফ পাওয়া যায় কিনা, আমার খুব শখ। উনি দেখতেও খুব সুন্দর, তাই না বাবা? আসিফ মেয়েকে নিয়ে পুষ্পের কাছাকাছি পৌঁছে গেছেন। চন্দ্রশীলা ছোট নোটবুক উঁচু করে ধরে আছে। পুষ্প তার হাত থেকে নোটবুক নিয়ে দ্রুত কিসব লিখে নোটবুক ফেরত দিল। চোখের কালো চশমা খুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। তারপর সবাইকে হতভম্ব করে নিচু হয়ে আসিফের পা স্পর্শ করল।
যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামল চলে এসো, তুমি চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো। প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা উপভোগ করলেন হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে শ্রুতিনাট্য সাজঘর। এবং আমাদের সঙ্গে ধারা বর্ণনায় ছিলেন আমি রোজি, এবং আমাদের সাথে মিজান চরিত্রে ছিল আমি সুমন, লিনার চরিত্রে ছিল আমি নদী, এবং আমাদের সঙ্গে পুষ্পের চরিত্রে ছিলেন আমি সোনিয়া, আমাদের বজলু ভাইয়ের চরিত্রে ছিলেন আমি জুবায়ের, আমাদের আসিফ ভাইয়ের চরিত্রে ছিলেন আমি দেবাশিস রূপন, এবং যেটা না বললেই নয়, আমাদের সঙ্গে ছিল ছোট্ট বন্ধু রাবিব, এবং বড় আপার চরিত্রে ছিলেন ফারহানা। মায়ের চরিত্রে ছিলেন আমিনা নাহিদ। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়।